সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো তো? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে প্রথম অধ্যায় পার্ট 1 এর দ্বিতীয় গল্পে আলোচনা করব। সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো? প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক আজকের পাঠ। শুরুতে আমি তোমাদের বলে নিই, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাবা মুখস্থ করব না, জাস্ট ধারাবাহিকভাবে বিষয়গুলো অনুধাবন করব। জাস্ট না, মুখস্থ করতে গেলে আমরা ভুলে যাব। একটু মনোযোগ দিয়ে যদি আজকের ক্লাসটা পুরোপুরি তোমরা দেখো, তাহলে আশা করি এই পাঠ তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তো চলো শুরু করার পূর্বে আমরা গত পাঠ নিয়ে একটু আলোচনা করব। গত পাঠে আমরা বলেছিলাম যে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ বর্তমান এটা একটা দেশের অন্তর্ভুক্ত ছিল। কোন দেশের অন্তর্ভুক্ত ছিল? হ্যাঁ, পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। আমাদের দেশের তৎকালীন নাম কি ছিল? ভেরি গুড, পূর্ব পাকিস্তান। বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এই দেশ ভাগ হয় কত সালে প্রথম? যখন বাংলাদেশের কোনো চিহ্ন ছিল না, অর্থাৎ বাংলাদেশের নাম ছিল না। হ্যাঁ, ভেরি গুড, 1947 সালে। কোন কোন দেশ তৈরি হয় তখন? হ্যাঁ, পাকিস্তান এবং ভারত। 1947 সালে পাকিস্তান ও ভারত স্বাধীন হয়, অর্থাৎ দেশ ভাগ হয় দুই ভাগে। আচ্ছা, আমরা জানি এই বিষয়। 47 সালের পর ভাষা আন্দোলন শুরু হয় কবে? 1952 সালে। আচ্ছা, 47 থেকে 52-53 আমরা এই বিষয় নিয়ে গত পাঠে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যুক্ত ফ্রন্ট 1954 সাল। যুক্ত ফ্রন্ট 1954 সাল। এই যুক্ত ফ্রন্ট 1954 সালের বিষয়টা কি সে বিষয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। যুক্ত ফ্রন্টটা কি? যুক্ত ফ্রন্ট মূলত বোঝাই যাচ্ছে যে যুক্ত একটা সংগঠন। হ্যাঁ, সে সময় প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে তৎকালীন প্রবীণ নেতা বা ক্ষমতাসীন নেতারা একত্রিত হয়ে একটি জোট গঠন করে, যার নাম যুক্ত ফ্রন্ট। এই ক্ষমতাসীন নেতাদের মধ্যে প্রবীণ 3 নেতা ছিলেন মুখ্য। এই 3 জন প্রবীণ নেতার মধ্যে ছিলেন প্রথম শহীদ সোহরাওয়ার্দী, দ্বিতীয় শেরেবাংলা ফজলুল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তৎকালীন সময় একজন নবীন এবং তরুণ নেতা সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সেই অল্প বয়সে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারা সকলে একত্রিত হয়ে একটি জোট গঠন করে 1954 সালে। সেই জোটের নাম দেওয়া হয় যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট যখন প্রথম নির্বাচন সংগঠিত করা অর্থাৎ অনুষ্ঠিত হয়, তখন যে নির্বাচনে জয়লাভ করে সেটি আসলে কোনো জাতীয় সংসদ নির্বাচন ছিল না। সংসদ নির্বাচন বলতে বর্তমান যেমন আমাদের দেশে সরকার নির্বাচিত হচ্ছে, এই নির্বাচন ছিল না। সেটি ছিল শুধুমাত্র প্রাদেশিক পরিষদের একটা আইন পরিষদের নির্বাচন। আইন পরিষদ অর্থাৎ আইন কানুন নিয়ে আর কি কাজ করে। তো পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচনে সেই সময় 16টি দল অংশ নিয়েছিলেন। তার মধ্যে 2টি প্রধান দল ছিল, একটা মুসলিম লীগ এবং যুক্ত ফ্রন্ট, যে দলটি নতুন গঠন করা হয়। মুসলিম লীগ হচ্ছে ক্ষমতাসীন পাকিস্তান। সে সময় এই মুসলিম লীগ নাম দিয়ে আসলে মানুষের মনে থাকতে চেয়েছিলেন, আকৃষ্ট করেছিলেন। আসলে শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে যে সবকিছু জয় করা যায় না, এই মুসলিম লীগের পরাজয় একটি অন্যতম কারণ। সে বিষয়ে আমরা পরে আসছি। 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠন করলেন এই 3 প্রবীণ নেতা সহ আরো বেশ কিছু নেতা কর্মীরা। তারা একত্রিত হয়ে যে জোট গঠন করেছিলেন, এই জোটই পরবর্তীতে আমাদের মুক্তিকামী অর্থাৎ বাঙালিদের স্বাধীনতার অনুপ্রেরণা যোগায়। 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠনের পর এই যুক্ত ফ্রন্ট 21 দফা কর্মসূচি পেশ করে এই মুসলিম লীগের কাছে। মুসলিম লীগ বলতে কি তৎকালীন পাকিস্তান সরকারের কাছে। কত দফা বললাম? 21 দফা কর্মসূচি কে পেশ করে? এই যুক্ত ফ্রন্ট। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, 47 সালে দেশ ভাগ হয়, 52 সালে ভাষা আন্দোলন, তারই রেশ ধরে 1954 সালে ক্ষমতাসীন বা এই শাসক গোষ্ঠী বা যারা শোষণ করে আমাদের এই বাঙালি জাতিকে করেছিল সেই সময়, তাদের হাত থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে 1954 সালে ক্ষমতাসীন নেতাকর্মীরা বাঙালিরা একটা দল বা জোট গঠন করে, তার নাম দেওয়া হয় যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট দল গঠন করার পর প্রথম জয়লাভের পরই প্রথম তারা 21 দফা কর্মসূচি পেশ করে পাকিস্তান সরকার বা প্রেসিডেন্টের কাছে।
তো 21 দফা কর্মসূচির মধ্যে অন্যতম যে বিষয়গুলো ছিল একটু দেখো পড়ে, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, অর্থাৎ তাদের প্রথম কথাই ছিল যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে হবে। 52 সাল থেকে আন্দোলন হয়ে চলে আসতেছে, কিন্তু স্বীকৃতি পাইনি আমরা তখন। তারপরে ছিল জমিদার প্রথা বাতিল। জমিদার প্রথাটা আসলে খুব কষ্টকর একটা প্রথা ছিল। সে সময় কৃষকরা কষ্ট করে ফসল ফলাতো, অথচ যদি কোনো কারণে তাদের ফসল ফলানো সম্ভব না হতো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা খরা এগুলোর কারণে যদি তারা ঠিকমতো ফসল না ফলাইতে পারতো, তাহলে তারা মাপ পেত না, তাদেরকে ওই জমিদারি অর্থাৎ ট্যাক্স বা খাজনা যেটা আমরা এখন বলি, এটা দিতেই হতো। না পারলে তার ঘটি বাটি চটি করে দিতে হতো। নচিকেতা গান শুনেছে না, ঘটি বাটি চটি করে ঘরে সুযোগের সদ্ব্যবহার ও ডাক্তার, সে ডাক্তার ছিল এই জমিদার বাটপার। যা হোক, এরপরে আছে পাট শিল্প জাতীয়করণ। সে সময় আমাদের দেশের প্রধান উৎপাদিত ফসল ছিল পাট, যেটাকে তোমরা গোল্ডেন ফাইবার হিসেবে চেনো, যেটা সোনালী আঁশ হিসেবে বিশ্বে খ্যাত। এটাকে জাতীয়করণ করতে চেয়েছিল। এরপরে হচ্ছে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা। মানে কৃষি ব্যবস্থাটা তখন এমন ছিল যে বহির্বিশ্বের কিছু কৃষিপণ্য যে আমাদের দেশে নিয়ে এসে বিক্রি করতো, তাদের কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। আমাদের দেশের কৃষকরা কষ্ট করে ফসল ফলাতো, অথচ এগুলো কম দামে বিক্রি করতে বাধ্য হতো বহির্বিশ্বে তারা নিয়ে আসার কারণে। এদের কোনো সিস্টেম ছিল না। এই সিস্টেমটা তৈরি করার জন্য তারা সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা পরিচালনার কথা বলেছিলেন। এবং মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটা বিষয় দেখো, আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু এর কষ্টটা অনুধাবনও করতে পারি না। বাংলা ভাষা আমার জন্মের পর মায়ের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি, অথচ স্কুল কলেজে পড়তে গেলে আমাকে উর্দু ভাষায় পড়তে হবে, লিখতে হবে। আমার বাংলা ভাষার কোনো মূল্য নাই সেখানে। কতটা জটিল তুমি নিশ্চয়ই অনুধাবন করতে পারো যে এখন তুমি বাংলা ভাষায় বাংলা বিভিন্ন বই পড়ো, সমাজ, বাংলা, বিজ্ঞান, কৃষি শিক্ষা, ধর্ম, যাই পড়ো না কেন, আর সেই সাথে ইংরেজি, দুটোকে কিন্তু কেন জানি আমাদের কাছে একটু ডিফারেন্স মনে হয়, একটু কষ্টকর মনে হয়। তো এই অসুবিধাটা আমরা মেনে নিতে পারছিলাম না, তাই মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদানের একটা ব্যবস্থা করার কথা বলেছিলেন। এছাড়া আরো বেশ কিছু বিষয় ছিল, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। এরপরে এই যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালে হওয়ার পর এইটার ফলাফলটা আমরা জয়লাভ করলাম, জয়লাভের পরে বিষয়টা আসলো। এই নির্বাচনে যে বিষয়বস্তু সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো। এই নির্বাচনে 309টি আসন ছিল। 309টি আসনের মধ্যে 236টি আসন পেয়ে এই যুক্তফ্রন্ট জয়লাভ করে। কল্পনা করতে পারো, 309টি আসনের মধ্যে 236টি আসন পেয়ে যুক্তফ্রন্ট জয়লাভ করে, এবং 9টি আসন মাত্র পায় মুসলিম লীগ, বাকি অন্য দল। এবার 1954 সাল থেকে 1957 সাল পর্যন্ত তারা এই কার্যক্রম পরিচালনা করে, এই টালবাহানা করতে করতে। এবং 57 সালে এই মুসলিম লীগ অর্থাৎ তৎকালীন পাকিস্তানের যে দলটা বহুদা দলে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ আলাদা আলাদা দল গঠন হতে থাকে। তখন দেখেন যে কোথায় 309টির মধ্যে 236টা আসন একটা দলই পেয়েছে, আর বাকি মাত্র 9টা যে প্রধান ভূমিকায় ছিলেন যেত, মাত্র 9টা আসন পেয়েছে। তাই সেখান থেকে আস্তে 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 ভাগ হয়ে যেতে থাকে। এরপরে অর্থাৎ তোমার পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকে, যদিও এইভাবে বাঙালিদের উপর অর্থাৎ পূর্ব বাংলার উপর শাসন করে আসছিলেন, সে সময় 1958 সালের 7ই অক্টোবর আইন পরিস্থিতির অবনতি দেখে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে। 1958 সালের 7 অক্টোবর 1958 সালের 7 অক্টোবর ইস্কান্দার মির্জা আইন পরিস্থিতির অবনতি দেখে সামরিক শাসন জারি করে। এরপরে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে, অর্থাৎ পাকিস্তান স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ব পাকিস্তানের উপর শাসন শোষণ চালিয়ে আসছিল। তারপরে 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা আইন পরিস্থিতির অবনতি দেখিয়ে তৎকালীন সামরিক শাসন জারি করেন। আইন পরিস্থিতির অবনতি করছে বলে তারা সামরিক শাসন জারি করেন। এবং তার কিছুদিন পরে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, অর্থাৎ ইয়াহিয়া খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। দেন 1958 সাল থেকে 62 সাল পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন। তার সাথে বাঙালি যে রাজনৈতিক নেতাকর্মী ছিলেন তাদেরকে ধরপাকড় করে এবং রাজনৈতিক কর্মীদের বন্দী করে।
1962 সালে তিনি নিজে একটি সংবিধান রচনা করেন, যে সংবিধানটি বাঙালি জাতির প্রত্যাশা বা চাহিদাকে পূর্ণ করে। তার সংবিধানে তাদের সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ইনক্লুড করেছিল, এক হচ্ছে পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তানেরই এই রাষ্ট্রভাষা উর্দু হিসেবেই থাকবে। তারপরে যে 21 দফায় প্রাথমিক শিক্ষা, অবৈতনিক শিক্ষা যার যার নিজ নিজ মাতৃভাষা অনুযায়ী করার কথা বলা হয়েছিল, সেটাও তিনি ক্যান্সেল করলেন। দেন উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত করা, অর্থাৎ উচ্চশিক্ষা লাভ করতে পারবে না এরকম নীতিও তিনি দিলেন। এটা আসলে কোনো যুক্তিযুক্ত কাজ। এভাবে তাদের অন্যায় দিনের পর দিন বাড়তে থাকে। পরবর্তীতে 1962 সালে তার সংবিধান রচনার পর ছাত্র জনতা থেমে যায়নি। এত নেতাকর্মীদের বন্দী করার পরও ছাত্র জনতারা আরো ফুঁসে উঠলেন, কারণ তাদের মনে কিন্তু জোর ছিল, ওই যে 309টি আসনের মধ্যে 236টি আসনই তারা লাভ করে। আর এরই অনুপ্রেরণায় তারা আরো ফুঁসে ওঠে। অবশেষে এই পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে বাংলা ভাষাকে মাতৃভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। তো প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনা আজকে ছিল এতটুকুই। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাসের সামারাইজটা আরেকবার তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি বললাম 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠন হয়, যা গঠন করেছেন 3 জন নেতা। 3 জন নেতা বলতে 3 প্রবীণ নেতা ছিলেন মূল ভূমিকায়, আরো ছিলেন নেতারা, এবং একজন নবীন নেতা যার নাম সামনে চলে আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রবীণ 3 নেতা, শেরে বাংলা একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে নামগুলো আগে তোমাদের বলেছি। এনারা একটা দল গঠন করলেন আরো লোকজন মিলে, অর্থাৎ আরো নেতাকর্মী মিলে। তার নাম দেওয়া হয় যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট 1954 সালে নির্বাচনের জয়লাভের পর তারা 21 দফা কর্মসূচি পেশ করেন। 21 দফা কর্মসূচি যদি মেনে নিতেন পাকিস্তান সরকার, তাহলে তাদের প্রত্যাশা পূরণ হতো না। তাই 1958 সালে ইস্কান্দার মির্জা আইন পরিস্থিতির অবনতি দেখিয়ে সামরিক শাসন জারি করেন, এবং তার কিছুদিন পর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে আইয়ুব খান নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। আইয়ুব খান নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর 1958 থেকে 62 সাল পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেন, এবং 1962 সালে তিনি নিজেই একটি সংবিধান রচনা করেন, যার মধ্যে এই বাঙালি জাতির যে 21 দফা কর্মসূচি ছিল এগুলোকে বানচাল করে তিনি একটা সংবিধান প্রণয়ন করেন। পরবর্তীতে তাদের এই অন্যায় কর্মকাণ্ড বাঙালি তরুণ নেতাকর্মী বা তরুণদের আরো বেশি করে উজ্জীবিত করেছিল। তাদের কর্মকাণ্ড তাদেরকে আরো উত্তেজিত করেছিল, যারই ফলশ্রুতিতে পরবর্তীতে বাঙালি তাদের যে আন্দোলন, মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার যে আন্দোলন, সেটা তারা পায়, এবং তারা সেই স্বীকৃতি দিতে বাধ্য হয়, এবং অবশেষে তারা পরাজিতও হয়। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তীতে নেক্সট পার্ট নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর আজকের পার্ট থেকে তোমাদের যে এইচডব্লিউ থাকবে, সেটা হচ্ছে এই পার্টের দ্বিতীয় অংশ, অর্থাৎ পার্ট 1-এর দ্বিতীয় অংশ থেকে এইচডব্লিউ বা 10টি এসি, এইচডব্লিউ 10টি এসি। ওকে, কত? প্রথম অধ্যায় পার্ট কত? পার্ট 1, দ্বিতীয় অংশ। ওকে, ভালো থাকবো সবাই, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।